নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি 5 দিনের এক সফরে ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর গতকাল ফিরেছেন। গতকাল সম্ভবত ফিরেছেন ঢাকায়। যেভাবে জরুরি তলব পেয়ে দুবাই থেকে তাকে উড়ে যেতে হয়েছিল আমেরিকায়, তাতে মানুষের মনে প্রশ্ন ছিল, কেন এই ডাক, এত জরুরি তলব কেন, এবং কাদের সঙ্গে বৈঠক করেছেন, কি বিষয় নিয়ে বৈঠক হয়েছে এবং কি বার্তা নিয়ে তিনি ফিরেছেন। এই প্রশ্নগুলোর উত্তর যতটা জোগাড় করতে পেরেছি সেগুলো অল্প কথায় রাখবো আপনাদের সামনে। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, ক্যালকাটা ডায়ালগস আমার এই চ্যানেল বড় কোনো সংবাদ মাধ্যম নয়, নিতান্তই ছোট একজন ইউটিউবার। আমি আমেরিকার ওয়াশিংটন থেকে যে বন্ধু আমাকে এসব খবর দিয়েছেন তিনি অবশ্য একটি বড় বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেন। সুতরাং আমাকে পাঠানো তার সংবাদ যে একেবারে জল্পনার ওপর নির্ভর করে বা কল্পনার উপরে নির্ভর করে হয়েছে তা নয়। তাহলে আসা যাক, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা হোক। খলিলুর রহমান মার্কিন প্রশাসনের কোন কোন কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তার মোটামুটি একটা লিস্ট তালিকা আমি এখানে দিচ্ছি। ওয়াশিংটনে অবস্থানকালে তিনি মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন নীতি নির্ধারকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এদের মধ্যে প্রথমে যার নাম করতে হয় তিনি অ্যালিসন হুকার। অ্যালিসন হুকার হলেন মার্কিন রাজনৈতিক বিষয়ক আর আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এর পরের নামটা বলি জেমিসন গ্রিয়ার, মার্কিন বাণিজ্য প্রতিনিধি, মানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। তারপর আছেন ব্রেন্ডন লিঞ্চ, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি। এছাড়া আর যিনি বিখ্যাত, যার সাথে তিনি বসেছেন আলোচনায়, তিনি হলেন পল কাপুর, মার্কিন সহকারী স্টেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। এছাড়াও তিনি বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের, তার সঙ্গে কোনো মিটিংয়ে বসেননি, বৈঠকে বসেননি, তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত পৃথিবীর যেসব দেশে, শুধু তাই না, সরকার থেকে যাদেরই অ্যাপয়েন্টমেন্ট করা হয় এটা প্রেসিডেন্টের তিনি করেন, মানে ট্রাম্প সাহেব করবেন, কিন্তু সমস্ত এই ধরনের নিযুক্তি কিন্তু সেনেট থেকে তার নিতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে এদের সাথে তিনি বৈঠক করেছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে তিনি বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসবেন, কিন্তু তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান এতদিনে হলো কারণ সেনেট থেকে খুব বেশি দিন আগে তার নাম কিন্তু অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হওয়ার পরে কিছুদিন পরেই তিনি শপথ গ্রহণ করলেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এরপরে আসা যাক বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এক এক করে সেই কথাগুলো বলি। প্রথমেই আসি জাতীয় নির্বাচন ও গণতন্ত্র এই বিষয়টায়। ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের
প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে পরিস্থিতিটা কেমন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেছে। যদিও এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে কিছু বক্তব্য আছে, সেগুলো পরে বলছে। এছাড়া বাণিজ্য শুল্ক সুবিধা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর আগে বাইডেন আমলে 15 থেকে 16% মতো তখন ছিল শুল্ক আরোপ ছিল। এইটা বর্তমানে 37 থেকে 35, তার থেকে বর্তমানে 20% শুল্কে এসেছে। এর জন্য ডক্টর খলিলুর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে প্রস্তাব দিয়েছেন এটা কম করার জন্যে। বিশেষ করে যেসব পোশাক তৈরিতে মার্কিন দেশ থেকে, আমেরিকা থেকে তুলা এবং কাঁচামাল নিয়ে এসে ব্যবহার করা হয়, সেগুলোর ওপরে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, সম্প্রতি যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদি B1 বিজনেস ভিসার জন্যে যে ভিসা বন্ড নীতি চালু করেছে, তা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন খলিলুর রহমান। মার্কিন পক্ষ বলেছেন তারা বিষয়টি বিবেচনা করবেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান এই সহায়তা বজায় রাখার আহ্বান জানান। তিনি আবার এনএসের সাথে সাথে তিনি কিন্তু রোহিঙ্গা শরণার্থী বিষয়ে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ। এছাড়া গাজায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো নিয়ে ডক্টর খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, সেখানে যোগ দেওয়ার কথা বলেছে, মেনে নিয়েছে, আগ্রহ প্রকাশ করেছেন যে হ্যাঁ আমরা যাব। মার্কিন প্রশাসন বাংলাদেশের এই আগ্রহকে স্বাগত জানিয়েছে। এছাড়া বিনিয়োগ অর্থদান বিষয়ে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য মার্কিন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC থেকে তহবিল পাওয়া এবং সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে মার্কিন বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। কিন্তু এগুলো মূল কারণ নয়। মূল কারণ খলিলুর রহমানের ওয়াশিংটন সফরে মূল বিষয় ছিল বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ছিল আলোচনার অন্যতম শীর্ষ অগ্রাধিকার এবং পল কাপুর ও অ্যালিসন হুকারের সঙ্গে এই বিষয়ে এককভাবে তাদের এক একজনের সাথে কিংবা আবার যৌথভাবেও দীর্ঘ আলোচনা হয়েছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে, কিন্তু এই চাওয়ার মধ্যে একটু ভাবের ঘরে চুরি আছে। কীরকম? খলিলুর রহমানের সাথে মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী সেক্রেটারি পল কাপুর বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও আওয়ামী লীগের বিষয়ে কোনো কথাই বলেনি আমেরিকা। এর একটা সহজবোধ্য কারণ আছে। কারণটা হলো শেখ হাসিনার প্রবল জাতীয়তাবাদী চিন্তাধারা বা মনোভাব আমেরিকার স্বার্থের পরিপন্থী। বাংলাদেশে মার্কিন স্বার্থ ব্যাহত হতে পারে যদি নির্বাচনে জিতে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এখন যখন আমেরিকা বাংলাদেশে তাদের স্বার্থের জালগুলো প্রায় গুটিয়ে এনেছে, সব মাছকে যেমন জালের মধ্যে ধরা পড়েছে,
তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে মার্কিনী স্বার্থের জাল ছিঁড়ে সব মাছগুলো বেরিয়ে যাক, এটা চায় না আমেরিকা। তাই মুখে বলছে ইনক্লুসিভ ইলেকশন, আর কাজে চাইছে বুঝিয়ে দিচ্ছে উল্টো। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন, এটাই কিন্তু আমেরিকারও মনের কথা। নইলে আমেরিকার সাহায্য নিয়ে, আমেরিকার ষড়যন্ত্রে, আমেরিকা চায় বলে যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছেন, তিনি আমেরিকার কথা এবং ট্রাম্প সাহেবের কথা অস্বীকার করবেন, মানবেন না, এটা কখনো হতে পারে? পারে না। যিনি মাদুরোকে ধরে নিয়ে আসতে পারেন ভেনেজুয়েলা থেকে ধরে আনতে পারেন রাতের বেলা অন্ধকারে, তাকে তার স্ত্রী সমেত, তিনি মোহাম্মদ ইউনূসকে বলছেন ইনক্লুসিভ নির্বাচন করো, আর ইউনূস রাজি হচ্ছেন না। এটা কখনো হতে পারে? আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে খলিলুর রহমানকে বিস্তারিত বলে দিয়েছেন, আমেরিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এই প্রশ্ন ওঠে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কি ধরনের পরিস্থিতি হতে পারে সেই বিষয়েও খলিলুর রহমানের সঙ্গে আমেরিকার প্রতিনিধিদের আলোচনা হয়েছে। খলিলুর জানান, তেমন হলে যদি সত্যি আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করতে গিয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়, তাহলে জামায়াত পলিটিক্যালি আরও সুবিধাজনক জায়গায় যেতে পারে। কারণ সময় যত যাবে তখন এই 17 বছর পরে তারেক রহমান ফিরে এসেছেন বলে জনতার মধ্যে যে একটা আবেগ তৈরি হয়েছে, যত দিন যাবে আবেগটা কমতে থাকবে। এবং জামাত কিন্তু তাদের যে শৃঙ্খলাবদ্ধ দল, তারা যেভাবে গত 1.5 বছর ধরে ক্ষমতাকে দখল করে ফেলেছে পুরোপুরি, সেটা তারা আরও দখলের জায়গায় চলে যাবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া হয়, এই পরিস্থিতিতে ভারত যত চাপই দিক না কেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের নির্বাচনী ময়দানে প্রবেশের অনুমতি দিলে মূলত লাভবান হবে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের সপক্ষে অবস্থান না নেওয়ার আর একটা কারণ, বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুরক্ষিত থাকবে বিএনপি তথা তারেক রহমান ক্ষমতায় এলে। বাংলাদেশে আমেরিকা চায় তারেক রহমানের মতো অভিজ্ঞতাহীন এবং আক্ষরিক অর্থে আনাড়ি এবং অসৎ একজন নেতা। অনেকটা ইউনূসের কার্বন কপি কিন্তু তারেক রহমান। এই জায়গায় তারেক একদম ফিট ইউনূসের কার্বন কপি হিসেবে। তারেক যাতে নির্বাচনে জিততে পারেন, কিভাবে নির্বাচনের ফলাফল বিএনপির অনুকূলে আনা যেতে পারে, সে ব্যাপারেও খলিলুর রহমানকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে পল কাপুরের স্পষ্ট নির্দেশ, কোনোভাবেই যাতে জামাতের নেতৃত্বে ইসলামী শক্তি ক্ষমতায় না আসে, আর তার জন্যে যা করতে হবে তার একটা রোডম্যাপও খলিলুরকে দিয়েছেন পল কাপুর। মার্কিন গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে পল কাপুর বলেছেন, ভোটের দিন ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে পুরো নির্বাচনকে রিগিং করতে পারে জামাত এনসিপি জোট। খলিলুর রহমান এই সম্ভাবনা মেনে নিয়েছেন। সেটা যাতে না করতে পারে জামাত ও তার দলবল, তার জন্য পল কাপুর এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেন খলিলুর যে এ ব্যাপারে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে যেন মার্কিন সরকারের অবস্থানটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে তাকে সরাসরি নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, খলিলুর, যে ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের দীর্ঘ যোগাযোগের কথা মাথায় রেখে
এই বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখে যুক্তরাষ্ট্র সরকার। আলোচনায় একটা সময় উঠে আসে যে খলিলুর রহমানের সফরের ঠিক আগেই 5 জন মার্কিন আইন প্রণেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চিঠি পাঠিয়েছেন সেই কথাটা, সেখানে ওই মার্কিন আইন প্রণেতারা স্পষ্ট করে লিখেছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক স্টেক হোল্ডার্স, অংশীজন, তাদের অংশগ্রহণ প্রয়োজন। ওই চিঠিতে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে বা নিষিদ্ধ করে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা মনে করেন প্রধান দলগুলোর অনুপস্থিতিতে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন থাকতে পারে এবং থাকবে। ওয়াশিংটনের বৈঠকে মার্কিন কর্মকর্তারা জোর দিয়েছেন যে সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ দিতে হবে। মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান হলো নির্বাচনটি এমন হতে হবে যা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং যেখানে সব বড় রাজনৈতিক পক্ষ অংশ নেওয়ার সুযোগ পায়। তারাও মনে করে যে অংশগ্রহণমূলক না হলে সেই নির্বাচন 2024 কিংবা 2018 নির্বাচনের মতো দীর্ঘ তা প্রশ্ন চিহ্ন তুলে দেবে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে না দেশে। তবে এখানে যে ভাবের ঘরে চুরি আছে, মনে এক আর মুখে আর এক মার্কিন যুক্তরাষ্ট্রের, সে কথা আগেই বলেছি। আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে ভোট, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। এই প্রশ্ন খলিলুর রহমানকে করা হলে তিনি নাকি বলেন তাদের ধারণা 40% মতো ভোট পড়বে। আওয়ামী লীগ নেতৃত্ব দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যেন আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে। এর একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক কারণ আছে। কারণ জামাতকে হারাতে আজ যদি বিএনপিকে ভোট দিতে পারে আওয়ামী লীগের ভোটাররা, তাহলে যে কথা বলা হচ্ছে, অনেকেই যেটা ভাবছেন, সেটা হলে আওয়ামী লীগের ভোটার বেশ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আওয়ামী লীগ এটার বিরোধিতা করছে। একই কথার পুনরাবৃত্তি করলেন কলকাতায় এক আওয়ামী লীগ নেতা। তিনি আজ সন্ধেবেলায় গতকাল সন্ধেবেলায় তিনিও বললেন 24 নির্বাচনে ভোট পড়েছিল 40% মতো। আমরা চাই তার চেয়ে কম ভোট পড়ুক এবার, তাহলে আওয়ামী লীগ বলতে পারবে এই নির্বাচনে মানুষের সায় নেই, সুতরাং এই নির্বাচন মান্য নয়। তিনি জানালেন বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগ সমর্থককে শেখ হাসিনার পক্ষ থেকে দলের তার এই সিদ্ধান্তেও জানানো হয়েছে যে সবাই আওয়ামী লীগ সমর্থক কর্মী তারা যেন বয়কট করে এই ভোট। এখন সেটা যদি হয় তাহলে বোঝা যাবে 40% মতন যদি ভোট পড়ে, তাহলে বোঝা যাবে মানুষের সায় নেই এই ভোটে। কারণ এই একই অভিযোগ উঠেছিল 2024 শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং এবার যদি এই হয়, আজ না হোক কাল এই নির্বাচন যদি হয়, যার সম্ভাবনা খুব বেশি অন্তত এই মুহূর্তে, তাহলে এই সরকারকে ভেঙে দিয়ে নতুন করে ভোটের ব্যবস্থা করতেই হবে এবং তখন আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নেবে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।